আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, যেখান থেকে আমার এই অনলাইন ক্লাস দেখছেন সকলকে জানাই হারুনুল্লাহ ডিগ্রি কলেজ পক্ষ থেকে সুস্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল আল মামুন, সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ, হারুনুল্লাহ ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো এবং করোনাকালীন পরিস্থিতিতে অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস করা ছাড়া অন্য কোনো উপায় নেই যে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা। বাংলাদেশ সরকার তথা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের সফল প্রয়োগ আমরা শিক্ষাক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একজন শিক্ষক বাসায় বসে পাঠদান করছে এবং শিক্ষার্থী বাসায় বসে সেই শিক্ষাটা গ্রহণ করতে পারছে। তাহলে পঠন পাঠনের বিষয়টা আমরা ডিজিটালের মাধ্যমে করতে পারছি। এটা একমাত্র জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুফল। আশা করি তোমরা এই সুফলেরটাকে সঠিকভাবে কাজে লাগাবে এবং আমাদের নিয়মিত আয়োজন অনলাইন ক্লাসে তোমরা অংশগ্রহণ করবে এবং সেই আলোকে পড়ালেখা করবে। এবং প্রত্যেকটি পেজে আমাদের হারুনুল্লাহ ডিগ্রি কলেজের বুক লিস্ট দেওয়া আছে এবং ক্লাসের রুটিন দেওয়া আছে এবং রুটিন মাফিক প্রতিদিন ক্লাস হচ্ছে। তোমরা যদি এই ক্লাসগুলো ফলো করো তাহলে যতদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সরাসরি ক্লাস নিতে না পাচ্ছি ততদিন পর্যন্ত কিন্তু শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকছে। এখানে একটা বিষয় আমাদের ঘাটতি থেকে যাচ্ছে, সেটা হলো যে ক্লাসরুমে আমরা যেটা করি যে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে কথোপকথন হয়, যে একটা বিষয় বুঝতে না পারলে তোমরা প্রশ্ন করো, আমরা সেটা আবার রিপিট করি। এখানে সেই সুযোগটা হয়তো কম এটা, কিন্তু আমরা যে বিষয়গুলো এমনভাবে আলোচনা করছি যাতে তোমাদের একটু তারপরে যদি তোমরা বইটা নিয়ে বসো এবং আমাদের সাথে যদি তোমরা বইটা নিয়ে বসো এবং খাতা কলম কাছে নিয়ে বসো তাহলে কিন্তু তোমাদের সমস্যা থাকার কথা না এবং সেক্ষেত্রে প্রশ্নও থাকার কথা না। এবং এমনভাবে আমরা পাঠদান করছি যাতে তোমাদের বই দেখেই তোমাদের পড়াশুনো আগায় নিতে পারো। তাহলে চলে যায় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের একাদশ শ্রেণীর আমরা তৃতীয় অধ্যায়ের একটি বিষয় নিয়ে আলোচনা করব। চলো আজকে ক্লাসে শুরু করি। শ্রেণী একাদশ, তাহলে অর্থনীতি প্রথম পত্র অধ্যায় তৃতীয়। এই অধ্যায়টা একটু কঠিন আছে, সূত্রটুত্রগুলোটা আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে, তাহলে তোমাদের কাছে ইজি মনে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের নাম হলো উৎপাদন, উৎপাদন ব্যয় এবং আয়। এখানে তিনটা বিষয় জড়িত, একটা হলো উৎপাদন, আরটা হলো উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়, আর হলো উৎপাদন আয়। উৎপাদন থেকে যে আয়টা হয় সেই বিষয় সম্পর্কে আমরা জানব। তাহলে এখানে উৎপাদন ব্যয় এবং উৎপাদন আয়। আজকে আমরা উৎপাদন নিয়ে আলোচনা করব। এই পাঠটা খুব ইজি এবং এখানে কতগুলো সূত্র আছে, যে সূত্রগুলো মনে রাখতে পারবে তার কাছে এই অধ্যায়টা খুব ইজি লাগবে এবং তোমার এখানে মুখস্থ করার কোনো বিষয় নেই। অর্থনীতিতে একটা বিষয় খেয়াল রাখবে, যেখানে পয়েন্টগুলো মনে রাখলে, মূল বিষয়গুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে সৃজনশীল কোশ্চেন অ্যান্সার করা খুব সোজা বিষয়। অন্যান্য কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো তোমার সৃজনশীল কোশ্চেন ধরাটা অনেক সময় কঠিন হয়ে যায়, যে আসলে কোন অধ্যায় থেকে কোশ্চেনটা হলো। কিন্তু অর্থনীতি এমন একটি বিষয় যে তুমি প্রশ্নটা পড়েই বলে দিতে পারবে যে স্যার এই কোশ্চেনটা হলো অমুক অধ্যায়ের এই বিষয় নিয়ে আলোচনা করছে। এই দিক দিয়ে সৃজনশীলের ক্ষেত্রে অর্থনীতি খুব একটা সোজা বিষয়। দেখবা যে অনেকে অর্থনীতি সাবজেক্টটাকে কঠিন বলে বা ভয় পায়, যেখানে চিত্র আছে বা অঙ্কটাকে, এই জাতীয় কোনো ভয়ের কোনো কারণ নেই। বরঞ্চ অন্য সাবজেক্ট থেকে পরীক্ষায় এখানে তোমরা দেখবা যে এখানে ফেলের পার্সেন্টেজ খুবই কম এবং অন্যান্য সাবজেক্টগুলোর ফেলের পার্সেন্টেজ একটু বেশি, তার তুলনায় অর্থনীতি অনেকটা কম। কারণ এখানে তোমার প্রশ্নটা ধরা বেশি এবং যারা একটু মুখস্থ করার থেকে বোঝার বিষয়টার উপর গুরুত্ব দেবে তাদের জন্য এই সাবজেক্টটা খুবই সোজা। এবং ইন ফিউচারে যারা এখানে ইন্টারমিডিয়েট পাস করে বিভিন্ন সাবজেক্ট পড়তে যাবে তখনও তোমাকে কিন্তু অর্থনীতি পড়াই লাগবে। সুতরাং এখন ইন্টারমিডিয়েট থেকেই যদি আমার অর্থনীতি সম্পর্কে ধারণা থাকে তাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমার অর্থনীতি পড়া যেহেতু লাগবে সেহেতু আমার আর কষ্ট হবে না।
তাহলে এখন আমরা দেখি যে উৎপাদনের বিষয়টা। তাহলে উৎপাদন বলতে কী বুঝি? সাধারণত উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু অর্থনৈতিক ভাষায় উৎপাদন বলতে যে প্রকৃতি প্রদত্ত দ্রব্যের আকার আকৃতি পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করাকে বলা হয় উৎপাদন। তাহলে উৎপাদন বলতে কোনো কিছু তৈরি বা সৃষ্টি করাকে বোঝায় সাধারণ কথায়, কিন্তু অর্থনৈতিক ভাষায় এটা না। অর্থনৈতিক ভাষায় উৎপাদন হতে গেলে যে প্রকৃতি প্রদত্ত দ্রব্যের আকার আকৃতি পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করাকে বলা হয় উৎপাদন। অর্থাৎ দেখো যে আমরা রুমে আমাদের সোফা সেট আছে, টেবিল আছে, সেই টেবিলের উপকরণ কিন্তু প্রকৃত প্রদত্ত কাঠ। আমরা প্রথমে কী করি, গাছ কাটি, গাছ কাটার পরে সেই গাছটাকে সোয়ামিলে নিয়ে যাই, সোয়ামিলে নিয়ে সেখান থেকে আমরা কাঠের সিস্টেমে বের করে মিস্ত্রিরা সেটাকে বিভিন্নভাবে কারুকাজ করে সেটাকে সোফায় পরিণত করে। এটাই হচ্ছে উৎপাদন। অর্থাৎ প্রকৃতি প্রদত্ত দ্রব্যের আকার আকৃতি পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করাকে বলা হয় উৎপাদন। তাহলে যারা পড়াশুনো করবে না বা বইয়ের সাথে সম্পর্ক থাকবে না, তারা পরীক্ষায় কিন্তু উৎপাদন বলতে ওই কথাটাই লিখে দেবে যে মানে কোনো কিছু তৈরি করা। তাহলে এই কথা লিখলে তুমি 0 পাবে। এটা হলো সাধারণ মানুষের কথা, কিন্তু অর্থনীতির ভাষা হলো এটা না। তো অর্থনীতির ভাষা হলো কি, যে প্রকৃতি প্রদত্ত দ্রব্যর আকার আকৃতি পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করাকে বলা হয় উৎপাদন। তাহলে এখন আমরা তাহলে উৎপাদনের সংজ্ঞা সম্পর্কে ধারণা লাভ করলাম যে উৎপাদন কি। প্রথম আমরা জানলাম যে উৎপাদন কি। উৎপাদন কি, যে হোয়াট ডু ইউ মিন বাই প্রোডাকশান বা কনসেপ্ট অফ প্রোডাকশান। তাহলে প্রোডাকশানের বিষয়টা আমরা জানতে পারলাম। এখন দেখো, তাহলে উৎপাদনে এইবার আমরা জানবো যে উৎপাদন যে আমি যে কোনো কিছুর প্রকৃত পদার্থ দ্রব্যের আকার আকৃতি পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করব, তার জন্য কতগুলো উপকরণ আছে। 2 নম্বর হলো কি উৎপাদনের উপকরণ। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে উৎপাদনের উপকরণ সমূহ। উৎপাদনের উপকরণ সমূহ। দেখো, উৎপাদনের উপকরণ হলো 4টি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তাহলে উৎপাদন উপকরণ 1 নম্বর হলো ভূমি, অর্থাৎ ল্যান্ড লাগবে তোমার। ভূমি অর্থাৎ ল্যান্ড। তারপর হলো শ্রম, লেবার লাগবে। লেবার। তারপরে 3 নম্বর লাগবে মূলধন, অর্থাৎ ক্যাপিটাল। অর্থনীতির ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন। 4 নম্বর আছে কি সংগঠন। তাহলে এখন যারা ক্লাসে অংশগ্রহণ করেছো তারা ক্লাসটাকে শেয়ার করে দাও অন্য বন্ধুবান্ধবের কাছে, যারা এই ক্লাসে অংশগ্রহণ করে এখান থেকে তারা শিক্ষা লাভ করতে পারে। অর্গানাইজেশন। অর্গানাইজেশন। তাহলে উৎপাদনের উপকরণ হলো 4টি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। যাতে তুমি যদি কোনো প্রকৃত পদার্থ দ্রব্যের আকার আকৃতি পরিবর্তন করে ব্যবহার উপযোগী করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই 4টি উপকরণ লাগবে: ভূমি লাগবে, শ্রম লাগবে, মূলধন লাগবে এবং সংগঠন লাগবে। তাহলে এখন আমরা কোনটাকে ভূমি বলবো, তার বৈশিষ্ট্য কী, কোনটাকে শ্রম বলবো, তাদের বৈশিষ্ট্য কী, এগুলো সম্পর্কে একটু ধারণা লাভ করি। তাহলে এখন উৎপাদন উপকরণ 4টি আমাদের মুখস্থ রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা। সেটাকে কি আবার বলি যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তুমি কোনো দ্রব্য সামগ্রী প্রকৃতি পদার্থ দ্রব্যের আকার আকৃতি পরিবর্তন করে ব্যবহার উপযোগী করে করাকে উৎপাদন বলা হয়। সেই উৎপাদন করতে গেলে তোমাকে 4টি উপকরণ লাগবে। সেই 4টি উপকরণের নাম হলো ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এখন আমরা ধাপে ধাপে এই 4টা বিষয় সম্পর্কে একটু ধারণা লাভ করি। তাহলে 1 নম্বর হলো ভূমি। দেখো, সাধারণত ভূমি বলতে কী বলা হয়, পৃথিবীর উপকরণকে ভূমি বলা হয়। অর্থনীতিতে ভূমি বলতে কেবল পৃথিবীর উপরিভাগকে সাধারণত পৃথিবীর উপরিভাগকে ভূমি বলা হয়। কিন্তু অর্থনীতির ভাষায় পৃথিবীর উপরিভাগ শুধু ভূমি নয়, জমিকে ভূমি বোঝায় না, বরং প্রকৃতির প্রদত্ত সকল সম্পদকে ভূমি বলা হয়। যেমন মাটির উর্বর শক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, তাপ, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বন, মৎস্য, পাহাড়, পর্বত, নদী প্রভৃতি প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকে ভূমির অন্তর্ভুক্ত। অর্থাৎ সংক্ষেপে বলা যায়
উৎপাদন কাজে ব্যবহৃত সকল প্রাকৃতিক সম্পদকে অর্থনীতিতে ভূমি বলা হয়। ভূমি হলো উৎপাদনের একটি আদি এবং মৌলিক উপাদান। তাহলে ভূমিটা হলো কি, যে সাধারণ কথা হলো ভূমির উপরিভাগকে বোঝায়, কিন্তু অর্থনীতির ভাষায় সকল প্রাকৃতিক সম্পদকে বলা হয় ভূমি। ভূমি হলো উৎপাদন আদি এবং তোমার আদি এবং মৌলিক উপাদান হলো ভূমি। এখন দেখো ভূমির বৈশিষ্ট্যগুলো কী কী, তাহলে কী কী বিষয়গুলো থাকলে আমরা তাকে বলবো ভূমির বৈশিষ্ট্য। এখন দেখো 1 নম্বর হলো ভূমি প্রকৃতির দান। এক হলো ভূমি প্রকৃতির দান, এ মানুষ তৈরি করতে পারে না, এটা গড গিফটেড, প্রকৃতির দান। এটা অবশ্যই যে ভূমি হলো প্রকৃতির দান, ভূমি মানব সৃষ্টির কোনো উপাদান নয়, এটি একটি প্রকৃত পদার্থ, মৌলিক উপাদান, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বরটা হলো কি, যে ভূমির যোগান সীমাবদ্ধ। ভূমির যোগান কিন্তু লিমিটেড, সীমাবদ্ধ, আনলিমিটেড না। তাহলে যে জমি প্রকৃতি পদার্থ সকল সম্পদ কিন্তু এর একটা সীমাবদ্ধতা আছে। প্রত্যেক দেশে বা রাষ্ট্রের দেখবা যে অঢেল নেই, এর একটা সীমাবদ্ধতা আছে। 3 নম্বর হলো ভূমি অস্থানান্তরযোগ্য। ভূমি এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় না, ভূমি অস্থানান্তরযোগ্য। তাহলে ভূমিটাকে আরেকটি উপাদান হলো কি, এই ভূমি মানুষ ইচ্ছা করলে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারে না, তবে ভূমির মালিকানা পরিবর্তন করা যায়। তাহলে ভূমিটা তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে, যেমন নদী এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যাবে না, কিন্তু তুমি এটার মালিকানা পরিবর্তন করতে পারবে, এরকম। তারপর 4 নম্বর বৈশিষ্ট্য হলো ভূমি স্থায়ী উপাদান। ভূমি একটি ক্ষণস্থায়ী না, এটা একটি স্থায়ী উপাদান, স্থায়ী উপাদান। তারপর ভূমির উর্বরতা এবং অবস্থানিক পার্থক্য আছে। ভূমির উর্বরতা ও অবস্থানিক পার্থক্য। তাহলে ভূমি হলো প্রকৃতির দান। একটা যে বিষয় মাথায় রাখতে হবে, যে ভূমি হলো প্রকৃতির দান, ভূমির যোগান সীমাবদ্ধ, ভূমি অবস্থানগত অস্থানান্তরযোগ্য, ভূমির স্থায়ী উপাদান, ভূমি উর্বরতা এবং অবস্থানগত পার্থক্য। অর্থাৎ এক ভূমিতে কিন্তু উর্বর শক্তি এক রকম, কোনো জমিতে উর্বর শক্তি বেশি, কোনো জমিতে উর্বর শক্তি কম। আবার একটা পয়েন্ট আছে কি, অবস্থানগত পার্থক্য। অর্থাৎ ভূমির অবস্থানগত পার্থক্য হলো কি, রাস্তার পাশের ভূমির মূল্য বেশি এবং রাস্তা থেকে দূরে ভূমির মূল্য কম। আবার শহরের ভূমির মূল্য অনেক বেশি, কিন্তু গ্রামের ভূমির মূল্য অনেক কম। এই হলো অবস্থানগত পার্থক্য, হলো ভূমির আরেকটা বৈশিষ্ট্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম যে ভূমি বলতে কী বুঝি এবং কি কি বৈশিষ্ট্যগুলো থাকলে তাকে আমরা ভূমির বৈশিষ্ট্যগুলো এইগুলো। তাহলে ভূমি হলো উৎপাদনের উপকরণের মৌলিক এবং আদি উপাদান, এর বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। এখন আমরা জানবো 2 নম্বর যে বিষয়টা আছে, সেটা হলো কি, 2 নম্বরটা আছে শ্রম। শ্রম বা লেবার। দেখো, শ্রম হলো উৎপাদনের দ্বিতীয় উপাদান হলো শ্রম। সাধারণত শ্রম বলতে শারীরিক পারিশ্রমিককে বোঝায়, পরিশ্রমকে বোঝায়, কিন্তু অর্থনীতির ব্যাপক অর্থে ব্যবহৃত হয় উৎপাদন কাজে নিয়োজিত মানুষের সকল কর্মপ্রচেষ্টাকে বলা হয় শ্রম। শ্রম মানসিক এবং শারীরিক উভয় প্রকার হতে পারে। কৃষক, শ্রমিক, শিক্ষক, আইনজীবী প্রভৃতি বিভিন্ন শ্রেণীর লোকের দৈহিক এবং মানসিক কর্মপ্রচেষ্টা শ্রমের অন্তর্গত। শ্রম ছাড়া কোনো দ্রব্য উৎপাদন করা সম্ভব হয় না। এছাড়া ভূমির ন্যায় শ্রমকে উৎপাদনের আদি ও মৌলিক উপাদান হিসেবেও গণ্য করা যায়। তাহলে শ্রম 2 ধরনের হয়, একটা হলো কি শারীরিক, একটা হলো মানসিক। তাহলে যেমন শারীরিক, একজন কৃষক শারীরিক পরিশ্রম করছে, আমি একজন শিক্ষক, আমি কিন্তু মানসিক পরিশ্রম করছি। একজন উকিল, ডাক্তারও কিন্তু মানসিক পরিশ্রম করছে, এরাও কিন্তু শ্রমিক বা শ্রম দিচ্ছে। তাহলে শ্রম 2 ধরনের হয়, একটা শারীরিক এবং একটা মানসিক, সেই বিষয়টাও তোমাদের মাথায় রাখতে হবে। এখন দেখো শ্রমের বৈশিষ্ট্যগুলো কি কি, এরও কতগুলো বৈশিষ্ট্য আছে। শ্রমের বৈশিষ্ট্য,
শ্রমের বৈশিষ্ট্যসমূহ। দেখো 1 নম্বর হলো কি, শ্রম একটি সক্রিয় উপাদান। এটা হলো সক্রিয় উপাদান, শ্রমটা হলো সক্রিয় উপাদান। তাহলে প্রিয় শিক্ষার্থী, ভূমির ন্যায় শ্রম হলো উৎপাদনের একটি অপরিহার্য উপাদান এবং শ্রম উৎপাদনের একটি সক্রিয় উপাদান, মানে নিষ্ক্রিয় না, এটা সক্রিয়। তারপর 2 নম্বর হলো শ্রম একটি জীবন্ত উপাদান। শ্রম একটি জীবন্ত উপাদান, এটা কিন্তু একটা জীবন্ত হতে হবে, একটি জীবন্ত উপাদান। জীবন্ত উপাদান শ্রমের অন্যতম বৈশিষ্ট্য হলো যে এটি একটি জীবন্ত উপাদান। ভূমি মূলধন যেমন প্রাণহীন বা জড়হীন পদার্থ, কিন্তু শ্রম কিন্তু অবশ্যই একটু জীবন্ত হতে হবে। যেমন মানুষ বা যারা কাজ করবে তারা কিন্তু জীবন্ত হতে হবে, মৃত কোনো ব্যক্তি কিন্তু সে শ্রমের আওতায় পড়তে পারবে না, অর্থাৎ সচল হতে হবে তাকে। এই আরেকটা বৈশিষ্ট্য হলো শ্রমের, যে সে জীবন্ত হতে হবে। তারপর হলো শ্রম ও শ্রমিকের পারস্পরিক অবিচ্ছেদ্য। দেখো 3 নম্বর পয়েন্ট হলো শ্রম ও শ্রমিক। শ্রমিক পরস্পর অবিচ্ছেদ্য, পরস্পর অবিচ্ছেদ্য। তাহলে শ্রমের বৈশিষ্ট্য হলো যে শ্রম এবং শ্রমিক পরস্পর অবিচ্ছেদ্য। শ্রমের উৎস হলো শ্রমিক, শ্রমকে শ্রমিক থেকে পৃথক করা যায় না। শ্রমিক যতক্ষণ জীবন্ত থাকে, ততক্ষণ শ্রম সচল থাকে, অর্থাৎ শ্রম ও শ্রমিক, শ্রম কিন্তু শ্রমিকই দেয়। তাহলে একজন শ্রমিক যতক্ষণ জীবন্ত থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু শ্রমটা সচল থাকে। কারণ আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে কিন্তু আমার ক্লাস করতে পারতাম না, তাহলে আমি শ্রম দিতে পারতাম না, তাহলে আমাকে অবশ্যই সচল থাকতে হবে, সেই বিষয়টা এখানে বোঝানো হচ্ছে। তারপরে 4 নম্বর বলছে শ্রম গতিশীল। এই শ্রম কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। শ্রম গতিশীল, যে আমি ইচ্ছা করলে এখন এখান থেকে ঢাকা থেকে আমি খুলনা চলে যেতে পারি, রাজশাহী চলে যেতে পারি, বা অন্য কোনো কলেজে ট্রান্সফার হয়ে যেতে পারি। এটা হলো বলছে শ্রম সহজে এক স্থান থেকে অন্য স্থান, এক পেশা থেকে অন্য পেশায় স্থান যেতে পারে। এটা একটি গতিশীল উপাদান। গতিশীলতা বলতে এটাই বোঝাচ্ছে। তারপর আসলে 5 নম্বর যে বিষয়টা, সেটা হলো শ্রম ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে শ্রম ক্ষণস্থায়ী বলতে শ্রম একটি ক্ষণস্থায়ী উপাদান। শ্রমকে সঞ্চয় করে রাখা যায় না। শ্রমিকদের জীবন থেকে যে সময়টুকু অবহেলা বা অন্য কোনো কারণে অতিবাহিত হয় তার কখনোই ফিরে পাওয়া যাবে না। এই জন্য এটাকে বলা হচ্ছে কি, ক্ষণস্থায়ী কথা বলা হচ্ছে। এটাই হচ্ছে, এই 5টা পয়েন্ট হলো শ্রমের বৈশিষ্ট্য। তাহলে শ্রম হলো একটি জীবন্ত উপকরণ। শ্রমের বৈশিষ্ট্যগুলো কী কী খেয়াল করে আবার একটু। সক্রিয় উপাদান, শ্রম একটি জীবন্ত উপাদান, শ্রম ও শ্রমিকের পরস্পর অবিচ্ছেদ্য, শ্রম গতিশীল এবং শ্রম ক্ষণস্থায়ী। এটা কিন্তু স্থায়ী না, যে তুমি তোমার কাজের সময় তুমি কাজ করলে না কিন্তু অন্য সময় আর কাজ করতে পারবে না, তার মানে এটা একটি অস্থায়ী। তাহলে আমাদের উৎপাদন উপকরণের দ্বিতীয় বৈশিষ্ট্য শ্রম কি, শ্রম সংজ্ঞা জানলাম এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করলাম। এখন আমরা দেখি যে 3 নম্বর উৎপাদন উপকরণের বৈশিষ্ট্য হচ্ছে, 3 নম্বর হলো মূলধন বা ক্যাপিটাল। তাহলে মূলধন বলতে কী বুঝি? সাধারণত ব্যবসায় নিয়োজিত অর্থকে বোঝায়, কিন্তু অর্থনীতির মূলধনের কথাটি সে অর্থে ব্যবহৃত হয় না। উৎপন্ন দ্রব্যের যে অংশ উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে মূলধন বলা হয়। উৎপন্ন দ্রব্যের যে অংশ উৎপাদন কাজে ব্যবহৃত হবে তাকে বলা হচ্ছে মূলধন। যেমন যন্ত্রপাতি, যে দ্রব্য যে যন্ত্র উৎপাদন কাজে বারবার ব্যবহৃত হবে সেটা হচ্ছে মূলধন। যেমন আমার একটা কম্পিউটার, এটা কিন্তু একটা ক্যাপিটাল, যে একবার বারবার ব্যবহার হচ্ছে। একটা কম্পিউটার মেশিন, একটা তোমার ফটোকপি মেশিন, এগুলো কিন্তু একটা। তারপরে উৎপাদনের ক্ষেত্রে তোমার একটা মনে করো যারা গার্মেন্টসের আছে তাদের যে মেশিনগুলো আছে সেগুলো কিন্তু ক্যাপিটাল, যেটা উৎপাদনমূলক কাজে বারবার ব্যবহৃত হবে সেটাই হচ্ছে কি, মূলধন। তাহলে মূলধন বলতে আমরা সাধারণত টাকা পয়সা বুঝি, কিন্তু অর্থনীতি ভাষায় মূলধন বলতে বোঝায় সেই অর্থে বোঝায় না। মূলধন হলো কি, উৎপাদনের দ্রব্যের জন্য যে অংশ উৎপাদন কাজে ব্যবহৃত হবে তাকে বলা হয় মূলধন। তাহলে এর কতগুলো বৈশিষ্ট্য আছে দেখি শিক্ষার্থী বন্ধুরা।
বৈশিষ্ট্য হলো 1 নাম্বার, দেখো মূলধন হলো উৎপাদনে উৎপাদিত উপাদান। এই হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান, উৎপাদিত উপাদান। তারপর হলো মূলধন হলো অতীত শ্রমের ফল, অতীত শ্রমের ফল। মূলধন হলো অতীত শ্রমের ফল। 3 নাম্বার যে পয়েন্টটা আছে সেটা হলো মূলধন হলো মানুষের সঞ্চয়ের ফল, মূলধন হলো মানুষের সঞ্চয়ের ফল। 4 নাম্বার যে বিষয়টা আছে সেটা হলো মূলধন হলো উৎপাদনশীল। এগুলো তোমাদের বইতে আছে, তোমরা একটু দেখে নিও, উৎপাদনশীল। 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মূলধন সমজাতীয় নয়। আমি মূলধন কথাটা বারবার লিখছি না, সমজাতীয় নয়, কারণ মূলধন বিভিন্ন প্রকার হতে পারে। তারপর মূলধন একটি অস্থায়ী উপাদান, এটা হলো অস্থায়ী উপাদান। তারপর হচ্ছে মূলধন গতিশীল, মূলধন আবার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, মূলধন গতিশীল। তাহলে মূলধনের বৈশিষ্ট্যগুলো কী কী খেয়াল করি আবার তোমরা নোট করে নাও। যে উৎপাদনের মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান, মূলধন হলো অতীতের শ্রমের ফল, মূলধন হলো সঞ্চয়ের ফল, মূলধন হলো উৎপাদনশীল, মূলধন হলো সমজাতীয় নয়, মূলধন অস্থায়ী উপাদান এবং মূলধন গতিশীল। অর্থাৎ মানুষ সৃষ্ট যেসব দ্রব্য সামগ্রী বর্তমান ভোগের জন্য ব্যবহার না করে অধিকতর উৎপাদন কাজে পুনরায় উৎপাদনমূলক কাজে ব্যবহার করে তাকে বলা হয় মূলধন। অর্থাৎ যে মূলধনের সংজ্ঞাটা দেখো, মানুষ সৃষ্ট যেসব দ্রব্য সামগ্রী বর্তমান ভোগের জন্য ব্যবহার না করে অধিকতর উৎপাদন কাজে পুনরায় উৎপাদনমূলক কাজে ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে কি মূলধন। তাহলে মূলধনের সংজ্ঞাটা আমরা লাস্টে আবার একটু আলোচনা করলাম। তাহলে মূলধন কাকে বলে? যে মানুষের সৃষ্ট যেসব দ্রব্য সামগ্রী বর্তমান ভোগের জন্য ব্যবহার না করে অধিকতর উৎপাদন কাজে পুনরায় উৎপাদনমূলক কাজে ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় মূলধন। তাহলে মূলধনের বৈশিষ্ট্য হলো এই 7টি: মূলধন উৎপাদনে উৎপাদিত উপাদান, মূলধন অতীত শ্রমের ফল, মূলধন সঞ্চয়ের ফল, মূলধন উৎপাদনশীল, মূলধন সমজাতীয় নয়, মূলধন অস্থায়ী উপাদান এবং মূলধন গতিশীল, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এখন উৎপাদন উপকরণের 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে লাস্ট পয়েন্টটা হলো সংগঠন। সংগঠন এখন দেখো সংগঠন বলতে কী? সর্বশেষ গুরুত্বপূর্ণ উপাদান হলো সংগঠন, অর্থাৎ ভূমিশ্রম মূলধন এদের মধ্যে সমন্বয় সাধন করে উৎপাদন কার্য পরিচালনা করাকে বলা হয় কি সংগঠন। অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন এই তিনটাকে একত্রিত করে উৎপাদন কার্য পরিচালনা করাকে বলা হয় সংগঠন। অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন এই তিনটাকে একত্রিত করে উৎপাদন কার্য পরিচালনা করা যে তাকে বলা হয় হচ্ছে সংগঠন। তাহলে সংগঠনের কতগুলো বৈশিষ্ট্য আছে, আমরা বৈশিষ্ট্যগুলো একটু দেখি। এক নম্বর হলো কি, যে বর্তমান বৃহত্তর উৎপাদনের যুগে সংগঠনের দায়িত্বশীল পালনকারী তথা উদ্যোক্তা বা সংগঠন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে এক নম্বর হলো কি উদ্যোক্তা, একটা গুরুত্বপূর্ণ উপাদান উদ্যোক্তা। 2 নম্বর বলছে সংগঠক উৎপাদনের সকল ঝুঁকি বহন করে। 2 নম্বর হলো ঝুঁকি বহন করতে হবে সংগঠন বা উদ্যোক্তাকে। 3 নম্বর বিষয়টা হচ্ছে যে উদ্যোক্তা উৎপাদন কার্য পরিচালনা ও তত্ত্বাবধানের দায়িত্ব পালন করে। উৎপাদন এবং তত্ত্বাবধানের দায়িত্ব পালন করে। তত্ত্বাবধানের দায়িত্ব পালন।
তারপরে তোমার 4 নম্বরে আসো যে সংগঠনের মৌলিক তথা উদ্যোক্তাকে একটি জীবন্ত উপকরণ হিসেবে এটা একটা জীবন্ত উপকরণ, জীবন্ত উপকরণ। তারপরে সংগঠনের উদ্দেশ্য হলো সর্বনিম্ন খরচে সর্বোচ্চ মুনাফা অর্জন করা। তাহলে আরেকটা এর কাজ হলো কি জানো, সর্বনিম্ন খরচ করব, সর্বনিম্ন খরচে সর্বোচ্চ মুনাফা। তাহলে সংগঠন একটা গুরুত্বপূর্ণ কাজ, খরচ করব কম কিন্তু মুনাফা হবে সবচেয়ে বেশি, এটা হচ্ছে সংগঠন একটা গুরুত্বপূর্ণ কাজ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একাদশ শ্রেণীর অর্থনীতি যে প্রথম পত্রের 3য় অধ্যায়ের উৎপাদন ব্যয় ও আয় অধ্যায়ের উৎপাদনের যে প্রথম বিষয়টা আছে সেটা হলো যে উৎপাদনের উপকরণ। উৎপাদন বলতে কি বুঝি, যে প্রকৃত পদার্থ দ্রব্যের আকার আকৃতি পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করাকে বলা হয় উৎপাদন। উৎপাদনের উপকরণ হলো তোমার 4টি, সেটা কি কি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তাহলে ভূমি সাধারণত আমরা পৃথিবীর উপরিভাগকে বোঝায়, কিন্তু অর্থনীতির ভাষায় ভূমি বলতে সকল প্রাকৃতিক সম্পদকে বলা হয় ভূমির অন্তর্গত। তাহলে ভূমির কতগুলো বৈশিষ্ট্য আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। তারপর আসা হলো কি শ্রম। শ্রম হলো উৎপাদনের দ্বিতীয় আরেকটি উপকরণ, যে শ্রম একটি জীবন্ত উপকরণ, যে শ্রম ছাড়া কিন্তু কোনো দ্রব্য তুমি তৈরি করতে, ভূমি আছে কিন্তু তোমার কাজ করার মানুষ নেই, তাহলে তুমি কোনো দ্রব্য তৈরি করতে পারো না। 3 নম্বর আছে মূলধন। তাহলে মূলধন বলতে কি বুঝি আমরা, যে মানুষের প্রকৃতিগত দ্রব্যের আকার আকৃতি পরিবর্তন করে উৎপাদন করার পরে উৎপাদিত দ্রব্য বারবার উৎপাদনমূলক কাজে নিয়োজিত হওয়ার যে বিষয়টা, সেটাকে বলা হচ্ছে মূলধন। তাহলে মূলধনও কিন্তু আবার উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। তারপরে লাস্টের হলো সংগঠন। ভূমি, শ্রম, মূলধন এই 3টাকে একত্রিত করে উৎপাদন কার্য পরিচালনা করাকে বলা হয় কি সংগঠন। এখন কোশ্চেন হলো শিক্ষার্থী বন্ধুরা, যে এই উৎপাদন উপকরণের 4টি উপকরণের মধ্যে কোনটার গুরুত্ব খুব বেশি? দেখো তোমার যদি ভূমি এবং শ্রমটা কিন্তু কৃষিমূলক কাজে খুব গুরুত্বপূর্ণ, এবং শিল্পক্ষেত্রে মূলধন এবং সংগঠনের গুরুত্ব বেশি। আমরা যদি তুলনা করি যে কৃষি ক্ষেত্রে তোমার ভূমির ব্যবহার বেশি হয় এবং শ্রমের ব্যবহার বেশি হয়, আর যদি শিল্পক্ষেত্রের ব্যবহার চিন্তা করি তাহলে সেক্ষেত্রে দেখো উৎপাদন উপকরণ হিসাবে মূলধন এবং সংগঠনের দুটি বেশি ব্যবহৃত হয়। কিন্তু সার্বিকভাবে যদি আমরা চিন্তা করি যে কোনো দ্রব্য উৎপাদনমূলক কাজে কোনো একটি উপকরণ ছাড়া কোনো দ্রব্য উৎপাদন করা যাবে না, হোক সে শিল্প ক্ষেত্র হোক সে কৃষিক্ষেত্র। তাহলে কৃষিক্ষেত্রে ভূমি লাগবে, শ্রম লাগবে, মূলধন লাগবে, সংগঠন লাগবে। ঠিক তেমনি শিল্পক্ষেত্রে ভূমি লাগবে, শ্রম লাগবে, মূলধন লাগবে, সংগঠন লাগবে। তাহলে এর পারস্পরিক গুরুত্ব কোনোটা একটা থেকে আরেকটা বাদ দিয়ে করা যাবে না, প্রতিটা উপকরণ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাহলে কোনো একটি নির্দিষ্ট উপকরণকে আমরা বেশি গুরুত্বপূর্ণ মনে করব না, প্রত্যেকটা উপকরণ পারস্পরিকভাবে তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ। একটা ছাড়া কোনো দ্রব্য তুমি উৎপাদন করতে পারবে না। অনেক সময় পরীক্ষা আমাদের উচ্চতর দক্ষতার ক্ষেত্রে আসে যে উৎপাদন উপকরণের মধ্যে তুলনামূলকভাবে কোন উপকরণের গুরুত্ব তুমি বেশি বলে মনে করো। তাহলে এক্ষেত্রে তুমি ইন্ডিভিজুয়ালভাবে আলোচনা করবে যে ভূমির গুরুত্বটা কী আলোচনা করবে, তারপর শ্রমের বিষয়টা কী তা আলোচনা করবে, তারপরে মূলধনের বিষয়টা কী, তারপরে সংগঠনের গুরুত্বটা আলোচনা করবে। করার পরে দেখবে যে আসলে কোনো দ্রব্য উৎপাদন করার ক্ষেত্রে কোনো একক উপকরণের গুরুত্ব বেশি নয়, সব উপকরণটাই তোমার প্রয়োজন। তাহলে উৎপাদন উপকরণের তুলনামূলক আলোচনা করতে গেলে আমরা বলবো যে কোনো একটি উপকরণের গুরুত্ব সবচেয়ে বেশি নয়, উৎপাদন উপকরণের ক্ষেত্রে সবগুলো উপকরণ তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এতক্ষণ দ্বারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা যারা অর্থনীতি প্রথম পত্রের 3য় অধ্যায় উৎপাদন ব্যয় আয় অধ্যায়ের আমার এই ক্লাসের সঙ্গে ছিলে, এবং তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি, এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং করোনা থেকে দূরে থাকার চেষ্টা করবে, এবং মহান আল্লাহর কাছে সবাই দোয়া করবে যাতে যেন আল্লাহ দ্রুত সময়ের মধ্যে মানব জাতিকে মাফ করে দেন এবং এই করোনা পরিস্থিতি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন, এবং আমরা আমাদের স্বাভাবিক জীবনে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে চাই। আমরা শিক্ষক শিক্ষার্থী মুখরিত থাকবে ক্যাম্পাস, আমরা লেখাপড়ার পরিবেশ আমরা যেভাবে
সচরাচর হয়ে থাকে সেভাবে করতে চাই। তার জন্য আমরা সবাই মহান আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ যেন আমাদের এই যে অস্থিতিশীল পরিবেশ বিশ্বে চলছে, সারা বিশ্ব থেকে এটা যেন উনি উঠিয়ে নিয়ে নেন এবং পৃথিবীটাকে আগের মতো স্বাভাবিক করে দেন এবং আমরা সবাই ভালো মানুষ হব, এটাই আমাদের দরকার। আজকে আমাদের সামাজিক অবক্ষয় এবং বিভিন্ন কারণে কিন্তু আজকে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। এটা যুগ যুগ ধরে দেখা গেছে। আগে এখান থেকে 100 বছর আগেও যদি তুমি চিন্তা করো, যখন এই কুষ্ঠরোগ, প্লেগ রোগ বা বসন্ত এরকম বিভিন্ন মহামারী আসছে যুগে যুগে, এগুলো কিন্তু আমাদের কর্মেরই প্রচেষ্টার এক প্রকার ফলও বলা চলে। সেক্ষেত্রে মানব জাতিরও ভূমিকা আছে এখানে। মানব জাতি যদি তাদের মনুষ্যত্ব আগের থেকে ভালো করে এবং ভালো মানুষ হয় পৃথিবীর মানুষগুলো, তাহলে কিন্তু এই মহামারী, দেখো পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু এটা মূল বিষয়, যে করোনা পরিস্থিতি থেকে তোমাকে সাবধানতা থাকতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। অস্বাস্থ্যকর পরিবেশে যাওয়া যাবে না এবং মানে যেখানে ঘনবসতি বা মানুষ সমাগম সেসব পরিবেশে যাওয়া যাবে না। এবং যদি মানুষ একটু সচেতন হয় যে তোমার জ্বর হলো, তোমার কাশি হলো বা তুমি শারীরিক অসুস্থ বোধ করছো, তুমি বাসায় থাকো, তুমি বাইরে যেও না, তাহলে কী হবে? তুমি সুস্থ হয়ে উঠবে এবং অন্য কারো তোমার দ্বারা সংক্রমিত হবে না। তাহলে এভাবে কিন্তু আস্তে আস্তে পৃথিবী থেকে আমি মনে করি এই অস্বাভাবিক পরিস্থিতিটা দূর হয়ে যাবে এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো আমি মামুন স্যার অর্থনীতি প্রথম পত্রের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।